ডক্টর অমৃতলাল বিশ্বাসের ত্রয়োদশতম সাহিত্য পত্রিকা চেতনার উন্মেষ প্রকাশিত হলো। কবি ও সাহিত্যিক ডক্টর অমৃতলাল বিশ্বাসের চেতনার উন্মেষ পত্রিকার ত্রয়োদশতম ভাষা দিবস সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হলো গত 22শে ফেব্রুয়ারি 2026। অনুষ্ঠানে উপস্থিত দূর দূরান্ত থেকে বহু আগত কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সাহিত্য অনুরাগী ব্যক্তিরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠানের সভাপতি কবি দিলীপ বসু, প্রধান অতিথি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বিশেষ অতিথি অনামিকা মণ্ডল, কবি ও গবেষক বাসুদেব মুখোপাধ্যায়, কবি ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা, কবি দুলালচন্দ্র অধিকারী, শ্যামল ব্যাপারী, মিন্টু বারুই, জয়ন্ত বিশ্বাস, সুদিন গোলদার, আঁখি চন্দ, কাকলি রায়, সাহিত্যিক সুব্রত সরকার, শঙ্কর হালদার শৈলবালা সহ একাধিক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে এই অনিন্দ্য সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। এছাড়াও ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বিশিষ্ট সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেতনার উন্মেষ পত্রিকার সম্পাদক ডক্টর অমৃতলাল বিশ্বাস মহাশয় নিজেই। নমস্কার, আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। সাহিত্য প্রেমী হিসেবে আমি একদম সম্পূর্ণ তোর বিজ্ঞানের ছাত্র বলতে পারেন, কিন্তু আপনাদের লেখা আমায় সমৃদ্ধ করে, আপনাদের হাতকে শ্রদ্ধা করি এবং রেসপেক্ট জানাই। আপনাদের সেই দেখুন, আজকে পৃথিবী ভালো নেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। চারিদিকে আমরা দেখছি রক্ত, হত্যা, নিষ্ঠুরতা, তার মাঝখানে আপনারা সৃজনশীলতাকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য আমি সবাইকে বলবো আপনাদের নিজেদের জন্য একবার জোরে হাততালি দেবেন প্লিজ। আমি আপনাদের সামনে একটি খণ্ডচিত্র তুলে ধরছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ফ্রান্স আক্রান্ত হয়েছে। ফ্রান্সের একজন শিক্ষক ক্লাসে ক্লাস নিচ্ছেন ছাত্রছাত্রীদের। ক্লাসটা ছিল ভাষা শিক্ষার ক্লাস। তো সেখানে ছাত্রছাত্রীদেরকে উনি বলছেন যে এই যে দেশ আক্রান্ত হয়েছে, আর কিছুক্ষণ পরে তোমাদেরকেও যুদ্ধে যেতে হবে, তোমাদের হাতে ততটা অস্ত্রশস্ত্র নেই, তোমরা শেষ জীবনের রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করবে যাতে শত্রু তোমার দেশকে দখল করতে না পারে। তারা হয়তো তোমার দেশের রাজধানী, তার মাটি, তার নদী, জল, আকাশ, পাতাল, তার বড় বড় অট্টালিকা দখল করে নিতে পারে, দখল করে নেবে, কিন্তু যে জায়গাটা দখল করতে পারবে না সেটা হচ্ছে তোমার সৃজনশীলতা এবং তোমার ভাষা। এত অল্প সময়ে তোমার ফ্রেঞ্চ বা ফ্রান্স দেশের যে ভাষা, তারপর সেই শত্রু করায়ত্ত করতে পারবে না। ফলে যখন তোমরা জীবনের শেষ মুহূর্তে অথবা যখন তোমরা শত্রুর দ্বারা কারাগারে হয়তো নিক্ষেপিত হবে, তোমরা পরিকল্পনা করে পরবর্তীকালে দেশকে স্বাধীন করার তোমরা যখন নিজেদের মধ্যে আলোচনা করবে, শত্রু তোমার ক্ষতি করতে পারবে না, তার কারণ তোমার ভাষা তারা বুঝতে পারবে না। কাজেই দয়া করে নিজের মাতৃভাষাটা শত্রুর হাতে তুলে দিয়ে যেও না। এবং তারপর কি হয়েছিল জানেন? তার কিছুক্ষণ পরে শত্রুপক্ষের একটি সেল সেখানে পড়ে এবং সেই শিক্ষক প্রাণ হারিয়েছিলেন। তার ছাত্রছাত্রীরাও কয়েকজন প্রাণ হারিয়েছিলেন, বাকিরা উদ্বুদ্ধ হয়েছিলেন এবং এই ইতিহাস আমাদের সামনে উঠে এসেছে তার পরবর্তীকালে। আমরা সবাই জানি বাংলাদেশের সেই রফিক, বরকত, সালাম, সফিউলদের কথা আমরা জানি, কিন্তু আমাদের ভাবার বিষয় যে আজকে আমাদের ভারতবর্ষের অংশ, আজকে অনেকে যারা এইখানে পূর্ব ভারতবর্ষের পূর্ববঙ্গের অনেক মানুষ রয়েছেন, আমরা অনেক সময় বলি যে আমাদের এই দেশে এটা ছিল ওটা ছিল, কিন্তু আমাদের ভাবার প্রয়োজন যে ওই দেশটাই আমাদের ছিল আর আমরা তাদেরই ছিলাম। আজকে যে কোনো কারণে বাংলাদেশ, সেই সময় পূর্ব পাকিস্তান, আজকে আমাদের অংশ নেই। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যা শুধুমাত্র সৃষ্টি হয়েছিল মাতৃভাষাকে কেন্দ্র করে, অর্থাৎ আমাকে আমার মাতৃভাষায় কথা বলতে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সেই ঘটনা আমরা সবাই জানি, নির্বিচারে গুলি চালানো হয়েছিল, কিন্তু আমাদের মুখ বোধহয় কালিমা লিপ্ত হয়। আমরা জানি কতজন, আমরা খবর রাখি, বা হয়তো আমরা ভাবের ঘরে চুরি করছি কিনা আমরা জানি না। এই যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, সেখানে মডারেট মুসলমানদেরকেও হত্যা করা হচ্ছে। এবং আপনারা কি জানেন সেই যে স্তম্ভটা, সেই 21শে ফেব্রুয়ারির অমর স্তম্ভ, আমরা লজ্জিত যে সেখানেও আক্রমণ করা হয়েছে। আমরা লজ্জিত যে সেখানে আমরা কোন এক দীপুচন্দ্র দাসকে যখন পিটিয়ে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে,
এবং তখন তাকে ভিডিও করে ভাইরাল করা হচ্ছে। অথচ সেই দেশে ভেবে দেখুন, সেই দেশে আপনারা ফেসবুক যারা ফলো করেন তারা জানেন আজকে কাজী নজরুল ইসলাম আক্রান্ত হচ্ছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আক্রান্ত হচ্ছেন, বইগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। এটা কোন সংস্কৃতি? এটা একটা সভ্য সংস্কৃতি হতে পারে না। আজকে রবি ঠাকুরের মূর্তির মাথাটা ভেঙে দেওয়া হয়েছিল, জানেন, চোখে জল আসে। এবং তারপর সেই ছবিটা তুলে নিচে ভাইরাল করা হয়েছিল 4 লাইনের কবিতা, তারা বলছে কবিতা। আমার মনে হয় এই দিন যাতে কখনো আমাদের না দেখতে হয়। রবি ঠাকুরের ওই ভাঙা মাথার পাশে 2 লাইন লেখা ছিল, সন্ত্রাসবাদীরা লিখে দিয়ে গিয়েছিল। তারা এটাও জানে না কবিতাটা কাজী নজরুল ইসলামের, একই বৃন্তে 2টি কুসুম, রবি ঠাকুরের মাথায় ঢিসুম। ঠিক ধিক্কার জানাই আমরা সেই মানসিকতাকে। তো ফলে আজকে an eye for an eye policy will ultimately make the whole world blind। আমাদের বুঝতে হবে রক্তের বিনিময়ে, রক্তের বিরুদ্ধে চোখ আমাদের তুলে স্পষ্টভাবে তাকাতে হবে। ঠিকই আমাদের হাতে অস্ত্র ধরতে হবে, শাস্ত্র রাখতে হবে আমাদের সাথে, কিন্তু সেই অস্ত্র যেন আমাদের সমাজ, আমাদের সংস্কৃতিকে রক্ষা করে। আমরা কোন পক্ষে রয়েছি? আমরা সততার পক্ষে রয়েছি, আমরা বরকতের পক্ষে থাকবো, আমরা শফিউলের পক্ষে থাকবো, আমরা রফিকের পক্ষে থাকবো, নাকি আমরা আজমল কাসেমের পক্ষে থাকবো? সেটা নির্ধারণের সময় এসছে। তো এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আপনাদের লেখনী যুগে যুগে আমাদের সমৃদ্ধ করেছে। আমার খুব সৌভাগ্য যে শৈলবালা শঙ্কর বাবু চলে গেলেন, হয়তো সম্ভবত উনি যাওয়ার আগে আমাকে বলে গেলেন যে কালকে আমাদের সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে একটি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছিল। অনলাইন অনুষ্ঠান ছিল, প্রায় 30-35 জন কবি সাহিত্যিক কবিতা পাঠ করলেন। এবং আজকের আমাদের সবার শুভেচ্ছা যার জন্য রয়েছে, আজকে অমৃতলাল, ডক্টর অমৃতলাল বিশ্বাস, উনিও ছিলেন। ওনার কবিতাও আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং ওনার লেখনী আমি পড়ছিলাম, প্রত্যেকটা লেখা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। তো সেখানে শঙ্করবাবু বললেন যে আমার ওই 2-3 মিনিটে বলা কিছু কথা তাকে এতটা স্পর্শ করেছে যে তিনি রাত্রে ঘুমোতে পারেননি। এবং তারপরে উনি আমার কথার প্রেক্ষিতে আজকে যে কবিতাটা পাঠ করলেন সেটা নাকি আমার ওই বলা কথাগুলো ওনাকে অনুপ্রাণিত করেছে। এটা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমার কাছে অবশ্যই আনন্দের যে বিশ্বরূপা দেবী আজকে একটি বই আমাকে গিফট করলেন এবং সেখানে শুরুতেই হুইল চেয়ার বলে একটি কবিতা রয়েছে। আজকে সেই কবিতা, সেখানে দেখা যাচ্ছে যে একজন হাজবেন্ড, একজন স্বামী, তার এক সময়ের প্রেমিকা, তাকেই পরে বিয়ে করেছেন, তার স্ত্রী তাকে হারিয়ে ফেলেছেন, চোখের জল ফেলছেন, হুইল চেয়ারে বসে রয়েছেন, যন্ত্রণা কাতর, মৃত্যুর জন্য দিন গুনছেন। কিন্তু তবুও উনি লিখে দিয়ে যাচ্ছেন যে আমি এই হুইল চেয়ারের জীবন কাটাতে চাইনি, আমি চেয়েছিলাম তোমার ওই শক্ত হাত দুটো আমার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থাকুক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, কিন্তু আমি জীবনের শেষ মুহূর্তে, মৃত্যুর আগে পর্যন্ত আমি যন্ত্রণা দগ্ধ থাকবো, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাবো না, তার কারণ জানি আমার মৃত্যুর পর প্রিয়তমা মানে স্ত্রীর সাথে আমার দেখা হবে। তো বিশ্বরূপা দেবীটা একজন নারী, তিনি একজন বিবাহিত পুরুষের সাইকোলজি ফিল করে লিখছেন কি করে? আসলে কবি সাহিত্যিকদের বোধহয় কোনো লিঙ্গ বৈষম্য হয় না। আমাদের সাংস্কৃতিক সমন্বয় মঞ্চে আমরা বিতর্ক সভার আয়োজন করেছি। আমাদের বিষয় ছিল শিল্পে নারীর নগ্নতা, অশ্লীলতা নাকি সৌন্দর্যের প্রকাশ। সেই নিয়ে মতামত রেখেছেন কবি সাহিত্যিকরা। আমরা আমাদের আজকে সোশ্যাল মিডিয়া আমাদেরকে উদ্ভ্রান্তের মতো আমাদের বিনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি তা আমাদেরকে অনেক স্মৃতি মেদুর করে তুলছে, আমাদেরকে নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা জাগাচ্ছে? হোক বিতর্ক সেই বিষয়ে। এবং গতকাল আরেকটি বিষয় উঠে এসছে। আমি কবি সাহিত্যিকদের অনেকে ভাবেন যে কাজ করতে করতে হয়তো আমি অনলাইনে কবিতা শুনি না, আমি কবিতাও শুনি, কাজও করি আপনাদের আশীর্বাদে। তো সেখানে আরেকটি বিষয় এসছে, একজন কবি সাহিত্যিক বলছিলেন যে আজকে বাংলা ভাষার একটা তকমা পড়ে গিয়েছে, মূর্খদের ভাষা, মেঠো ভাষা, অশিক্ষিতের ভাষা। এটা আমাদের কাছে সত্যি দুর্ভাগ্যজনক। এই দিন আমরা দেখতে চাই না। আপনাদের এখানে বা অন্য কোথাও আমরা আয়োজন করব হোক বিতর্ক, যে আজকে ইংরেজি ভাষার চাপে, আজকে বাংলাদেশে উর্দুর অনুপ্রবেশ যেভাবে দেখছি, হিন্দি ভাষার চাপে সত্যি কি বাংলা ভাষা আক্রান্ত, নাকি আমরা আগামী দিনে আমাদের এই লেখনীর হাত ধরে আমরা বাংলা ভাষাকে আমাদের যে লক্ষ্য, আমাদের যে অভিপ্সা, সেখানে পৌঁছে দিতে পারবো? তো এই মঞ্চটা আপনাদের, আমি এসে সত্যি খুব আনন্দিত। এবং আগামী দিনে আপনারা আমাকে আমন্ত্রণ জানালে অবশ্যই আবার আসবো। আপনাদের মতো সুন্দর করে হয়তো লেখার সময় পায় না, কতটা লিখতে পারবো তাও জানি না, কিন্তু আপনাদের লেখাগুলো খুব মন দিয়ে পড়ি। আমাকে যে সমস্ত বই গিফট করা হয় প্রত্যেকটা কিন্তু আমি পড়ি এবং তার রেফারেন্স তুলে বলতেও পারবো, তার প্রমাণ স্বরূপ হিসেবে। আজকাল একটা প্রবণতা হয়েছে, ফেসবুকে কবিতা লেখা হচ্ছে। একজন কবি কিছু লিখেছেন, লেখাটা ছিল 6-7 মিনিটের,
তো একবার লেখা আমি দিয়েছি, বিভিন্ন বিষয়ে আর কি লেখা দিয়েছি, তো কল করেছে, লেখাটা খুব ভালো লেগেছে বললো। তারপরের বার একটা কবিতা, একটা লেখা বিষয় দিয়েছি, সেটাও ফোন করে বললো খুব ভালো লেগেছে, সমৃদ্ধ করেছে। তারপরে আমার আরেকটা লেখা আমি দিয়েছিলাম, ঠিক যে মুহূর্তে আমি পোস্ট করেছি তার 30 সেকেন্ডের মধ্যে কল এসছে এবং বলছে যে লেখাটা খুব ভালো লেগেছে। তো আমি প্রশ্ন করলাম যে লেখাটাই কি লেখা আছে এটা একটু বলুন। তো বলছে না মানে আর একটু পুরোটা পড়ে একটু বলতে হবে। আমি বললাম, না না সেটা পুরোটাই পড়ুন, কি বিষয় লেখা সেটা একটু বলুন। বলছে না ওই বিষয়টাই একটুখানি পড়ে বলতে হবে। বললাম যে না তাহলে মানে আপনি বুঝলেন কি করে যে লেখাটা এত ভালো লেগেছে? বলছে আপনি যখন লিখেছেন কিছু তাহলে নিশ্চয়ই সেটা ভালো হয়েছে। তো আজকে এই জায়গায় আমাদের ধৈর্য থাকুক, আমরা যেন ভাবের ঘরে চুরি না করি। সত্যি যেন দেখুন, আমরা পড়লে আমাদেরই লেখা, আমরা যেমন মনটা আনন্দ হবে, আবার সেইভাবে আমরা সমৃদ্ধও হব। এইভাবে এগিয়ে চলুক সুস্থ সংস্কৃতি। আপনাদের প্রত্যেকের পায়ে আমার অনেক অনেক প্রণাম, অভিনন্দন, ভালোবাসা। আপনাদের লেখনী আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষকে সমৃদ্ধ করুক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। জয় হিন্দ। ডক্টর অমৃতলাল বিশ্বাস, আজকে আপনার এখানে পত্রিকার উন্মোচন হচ্ছে। পত্রিকার নাম এবং কজন সাহিত্যিকরা এসেছেন সেটা যদি একটু বলেন এই অনুষ্ঠান বিষয়ে। আমি ডক্টর অমৃতলাল বিশ্বাস, চেতনার উন্মেষ পত্রিকার সম্পাদক। আমার এই ত্রয়োদশ সংখ্যা প্রকাশিত হলো। প্রতি বছরই প্রায় 70-80 জন কবি সাহিত্যিক আমার এই বাড়ির দোতলার ছাদের উপর উপস্থিত হয়। এবছরও ঠিক একই পরিমাণ কবি সাহিত্যিক উপস্থিত হয়েছে। আচ্ছা, আপনি ডক্টরেট করেছেন, তো কোন বিষয়ে ডক্টরেট করেছেন? আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার ম্যাথে অনার্স ছিল। যেহেতু আমি মাতৃভাষাকে মায়ের মতো ভালোবাসি, তাই আমি পরবর্তীকালে বাংলায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে বাংলায় পিএইচডি করেছি। আপনি একজন ডাক্তারও শুনেছি, তো সে বিষয়ে কিছু বলুন। অ্যাকচুয়ালি আমি ডক্টরেট হওয়ার পরে এই দুটো জিনিস একসাথে ব্যবহার করি না। আমি সব জায়গায় ডক্টর কথাটা বলতে বেশি পারদর্শী, কারণ বর্তমান সময় ডাক্তার শব্দটার মধ্যে অনেক ব্যবসায়ী বিষয়টা জড়িয়ে থাকে। এই জন্য আমি শব্দটা ব্যবহার করি না। ডক্টর শব্দ ব্যবহারে বেশি সচ্ছলতা বোধ করি। আচ্ছা, আর শুনছিলাম আপনি গত বছর 2025-এ রাষ্ট্র পুরস্কার জন্য আপনি নমিনেটেড ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে। তো সে বিষয়ে আপনার অভিব্যক্তি কিছু। হ্যাঁ, গত বছর 2025 সালে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলাম। নির্বাচন করেছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে। তারা আমার কাজের প্রতি, আমি যে ধরনের কাজ করেছি, মূলত আমার 11টা বই প্রকাশিত হয়েছে, আরো 2টো বই প্রকাশের পর আমার গবেষণার বিষয় উত্তর 24 পরগনায় হাবড়া ব্লকে উদ্বাস্তুদের লুপ্তপ্রায় উপভাষা। এটা বিশ্বের ইতিহাসে বিরল থেকে বৃহত্তম একটি বিষয়। এর আগে কেউ এই বিষয়ে মানে হাবড়ার উদ্বাস্তুদের লুপ্তপ্রায় উপভাষা নিয়ে আমি প্রথম গবেষণা করে ডিগ্রি অর্জন করেছি। এটা বিরল থেকে বিরলতম একটি বিষয়। হয়তো তাদের এটা ভালো লেগেছে, এই জন্য আমাকে গত বছর অর্থাৎ 2025 সালে পদ্মশ্রীর জন্য মনোনীত করেছিলেন। বাংলা ভাষা নিয়ে মূলত আপনি ম্যাথ নিয়ে করেছেন পড়াশোনা, তারপরেও বাংলা ভাষাকে প্রাধান্য দিচ্ছেন, ডক্টরেট করেছেন, মানে আপনি রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। তো বাংলা ভাষা নিয়ে আপনি কি বলতে চাইছেন, কি ভাবছেন, আগামী দিনে কি করবেন? মূলত আমার বাড়ির পাশে সেন্ট ফ্রান্সিস ইংলিশ মিডিয়াম স্কুল। আমি বাংলা ভাষাকে মায়ের মতো ভালোবাসি, এই জন্য আমার সন্তানকে আমি বাংলা মিডিয়ামে ভর্তি করিয়েছি। এই খবরটা পাওয়ার পরে সেন্ট ফ্রান্সিস স্কুলের প্রিন্সিপাল 2জন সিস্টারকে নিয়ে আমার কাছে এসেছিলেন। এক সিস্টার বললেন যে আপনি কেন ছেলেকে বাংলা মিডিয়ামে দিলেন, আপনি আমাদের প্রতিবেশী। আমি বললাম সিস্টার আমি টাকা পয়সার জন্য, ও আরেক সিস্টার বললেন স্যার আপনার ছেলেকে নিয়ে আসুন, কোনো টাকা পয়সা লাগবে না। আমি বললাম সিস্টার টাকা পয়সার জন্য ছেলেকে বাংলা মিডিয়ামে দেয়নি। বর্তমান বিশ্বখ্যাত শিক্ষা বিজ্ঞান বার্ষিক জ্ঞানী ব্যক্তিরা বলেন শিশুর শিক্ষার মাধ্যম হলো তার মাতৃভাষা, পাশাপাশি থাকবে ইংরেজি।
মাতৃভাষার মাধ্যমে একটা শিশু শিক্ষা গ্রহণ করলে বাড়বে তার অন্তঃসত্ত্বার বিকাশ, বাড়বে তার দৃঢ়দত্ত ক্ষমতা, বাড়বে তার চিন্তা শক্তি। মাতৃভাষা ব্যতীত অন্য ভাষায় শিশুর শিক্ষা হলো একটা যান্ত্রিক শিক্ষা, যার কুপ্রভাব পড়বে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন। রবীন্দ্রনাথ এই ধরনের ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েদের দেখে বলেছেন, উহাদের অরণ্য হইতে উৎপাটিত করিয়া বিলাতি টিনের টবে বড় করি। রবীন্দ্রনাথ এই ইংলিশ মিডিয়াম স্কুলে বিলাতি টিনের টব বলেছেন। আমার এই কথা শোনার পরে 2012 সালের ডিসেম্বর মাসে সিস্টাররা শুনলেন 2013 সালের মার্চ মাস থেকে এখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বেঙ্গলি মিডিয়াম চালু করলেন। এটা একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতিদান, এই শিরোনাম। খুবই ভালো লাগলো আপনার সাফল্যতার মধ্যে দিয়ে। আগামী দিনে বাংলা ভাষা নিয়ে আপনার অনেক স্বপ্ন, আর স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাও চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও আমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। এই কষ্ট করে আমার অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, তার জন্য চেতনার উন্মেষ পত্রিকার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি এবং সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের চেয়ারম্যান। আজকে খুব আনন্দের দিন। আমাদের একজন সহযোদ্ধা ডক্টর অমৃতলাল বিশ্বাস, তার আজকে ম্যাগাজিন চেতনার উন্মেষ, তার আজকে 13তম সংখ্যার আজকে প্রকাশ ছিল এবং প্রধান অতিথি হিসেবে আজকে আমাকে সম্মানিত করা হলো। আমরা এরকম যে কোনো শুভ উদ্যোগের পাশে রয়েছি এবং আমরা অবশ্যই বিশ্বাস করি যে আই ফর অ্যান আই পলিসি উইল আলটিমেটলি মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। অর্থাৎ রক্তের মাধ্যমে নয়, রক্তপাতের মাধ্যমে নয়, আমাদেরকে হিংসার বিরুদ্ধে জয়লাভ করতে হবে। একদিকে যেমন হাতে অস্ত্র প্রয়োজন, সেই সাথে শস্ত্র প্রয়োজন, শাস্ত্রও প্রয়োজন। অর্থাৎ আমরা কবিতা, সাহিত্য এবং সুস্থ সংস্কৃতির মাধ্যমে আগামী দিনে আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখবো। এবং আমরা আজকে এখানে ওনাদেরকে প্রমিস করেছি যে এত কবি সাহিত্যিক আমরা দেখতে পাচ্ছি, প্রায় শতাধিক কবি সাহিত্যিক আজকে এসছেন, তা প্রত্যেকেই সাংস্কৃতিক সমন্বয় মঞ্চে তারা যুক্ত হচ্ছেন। এবং আগামী দিনে আমরা কলকাতার টালিগঞ্জে, কুদঘাটে, সুখরঞ্জন বিদ্যা মন্দির স্কুলে আমরা প্রত্যেক মাসে একটি করে অনুষ্ঠান আপনাদের কবি সাহিত্যিকদেরকে নিয়ে করতে চলেছি এবং তাদের লেখার যে সিনপসিস অবশ্যই আগামী দিনে আমাদের ম্যাগাজিনে প্রকাশ পাবে। এইভাবেই আমরা সুস্থ সংস্কৃতির পাশে আছি। সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে আজকে আমরা পেয়েছি। আমরা শুনে নেব ওনার কাছ থেকে আজকের দিনের অভিজ্ঞতা। আজকে তো এখানে উনি ইনভাইটেড ছিলেন, আপনি কিছু বলুন। আজকে প্রধান অতিথি হিসেবে আমি এখানে আমন্ত্রিত ছিলাম ডক্টর অমৃতলাল বিশ্বাস, তার ম্যাগাজিন 13তম সংখ্যা চেতনার উন্মেষ। তো সেখানে আমি এবং আমার সহযোদ্ধারা আজকে সবাই আমন্ত্রিত ছিলাম। আজকে অনামিকা ম্যাডাম, শশী বাবু, সোমা ম্যাডাম প্রত্যেকেই আমার সাথে এসেছেন এবং ওনারা প্রত্যেকে আজকে দেখতেই পাচ্ছেন প্রায় শতাধিক কবি সাহিত্যিক আজকে কবিতা পাঠ করছেন। তো সেই সমস্ত লেখনী তারা যে আজকে আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করলেন, এটা আমার কাছে আনন্দের। এবং আগামী দিনে আমরা এই চেতনার উন্মেষকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি, ডক্টর অমৃতলাল বিশ্বাসকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যত কবি সাহিত্যিক আজকে এসেছেন তাদের প্রত্যেককে নিয়ে আগামী দিনে আমরা কলকাতা টালিগঞ্জে প্রত্যেক মাসে একটি কবি সাহিত্যিক অনুষ্ঠান আয়োজন করব এবং সেখানে অবশ্যই তাদের লেখনী, তারা যেটা পাঠ করবেন তাকে নিয়ে আমরা ম্যাগাজিন প্রকাশ করবো প্রত্যেক মাসে। এইরকম একটি আমরা প্রমিস করে গেলাম তাদের কাছে। এবং শুধুমাত্র তারা নয়, আজকে 100 জন কবি সাহিত্যিক নয়, প্রত্যেক কবি সাহিত্যের সাথে, অর্থাৎ যারা সৃজনশীলতার সাথে যুক্ত, যারা সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের সাথে আমাদের সাথে, এটাই আমাদের সমাজের কাছে আবেদন। আচ্ছা, আপনার একটা অর্গানাইজেশন আছে কালচারাল সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ বলে, সেটা বিশ্বমানের একটা অর্গানাইজেশন, তার চেয়ারম্যান আপনি। তো সে বিষয়ে আপনি কি বলবেন? কতগুলো কমিটি আছে পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় কোন কোন স্টেটে আছে, সেটার বিষয়ে যদি একটু বলেন। যোগাযোগ করবে এই কবি সাহিত্যিক, তারপর মোটামুটি শিল্পী মানুষ কিভাবে যোগাযোগ করবে? দেখুন, সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ এমন একটি মঞ্চ, আপনারা জানেন ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার, তার অ্যাফিলিয়েশন যেমন সনাতন ভারতের রয়েছে, সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের রয়েছে এবং সেই সাথে আমরা পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার প্রত্যেকটি সুস্থ সংস্কৃতির সাথে যুক্ত যা যা সংস্থা রয়েছে তারা যেমন সাংস্কৃতিক সমন্বয় মঞ্চকে সম্মান করেন, তাদের সাথে আমরা সংযুক্ত রয়েছি।
আবার সেই সাথে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় আমাদের ইউনিট রয়েছে। সেখানে যেমন নাচ গানের ইউনিট রয়েছে, সেখানে কবি সাহিত্যিকদের ইউনিট রয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চেতনার উন্মেষ, সেখানে আমাদের বহু কবি সাহিত্যিক এসেছেন। কোন বিশেষ ব্যক্তিত্ব, কবি সাহিত্যিক বা গানের জগতের কোনো বিশেষ ব্যক্তি আপনার এই মঞ্চে আছেন, মানে সাংস্কৃতিক সমন্বয় মঞ্চে? সাংস্কৃতিক সমন্বয় মঞ্চে যিনি আয়োজন করেছেন ডক্টর অমৃতলাল বিশ্বাস, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরই সহযোদ্ধা। আর বিশেষ দেখুন, মানুষের কাজ তাকে বিশেষ করে তোলে, মঞ্চটাই তাদের। তো ফলে আমরা প্রতিভার উন্মেষ যাতে হয়, অর্থাৎ প্রতিভাকে যাতে আমরা তার যথাযথ সম্মান দিতে পারি, সেটাই আমাদের মঞ্চের মূল প্রয়াস, এবং আগামী দিনে আমরা এইভাবেই এগিয়ে চলতে চাই। এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটা মঞ্চ শুনেছি, তো এটা অরাজনৈতিক তো? সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ আমরা বিশ্বাস করি, দেখুন, একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করলে সেই মানুষটি যেমন হিন্দু, মুসলমান, খ্রিস্টান না জৈন না বৌদ্ধ জানা যায় না, বোঝা যায় না, আবার সেই ব্লাড স্যাম্পল নিয়ে আমরা এটাও বলতে পারবো না যে সেই মানুষটি অখিল ভারত হিন্দু মহাসভার সহযোদ্ধা, নাকি তিনি বিজেপিকে ভোট দেন না তৃণমূলকে ভোট দেন। অর্থাৎ আমরা বিশ্বাস করি পৃথিবীতে এমন কিছু জায়গা থাকা উচিত তার সাথে রাজনীতির সরাসরি সন্নিহিত বা সম্পর্ক না রাখাই ভালো। সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি প্ল্যাটফর্ম, এবং আপনারা যে জাতি, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ বিশ্বাস করুন না কেন, আমাদের হৃদয় এবং আমাদের দরজা আপনাদের প্রত্যেকের জন্যই খোলা। আরো একটি কথা শুনছিলাম যে মিউজিক থেরাপি, মিউজিক হিল করে বডিকে, পেশেন্টকে সুস্থ করে, এটা আমরা শুনেছি। কিন্তু এই মিউজিক থেরাপি নিয়ে আপনি রিসার্চ করছেন বা কাজ করছেন, কিছু শিল্পী আছে বিদেশ থেকেও এসেছে, তো সেটা কিভাবে মানুষ জানবে বা কি করছেন? আমাদের তালিম একাডেমি বলে একটি সংস্থা রয়েছে, সাংস্কৃতিক সমন্বয় মঞ্চ রয়েছে, এবং মিউজিক থেরাপি মূলত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে মানুষের আরোগ্য লাভের জন্য, মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতার জন্য মেডিসিন হিসেবে যাতে ব্যবহার করা যায়, এবং এই কনসেপ্টটাকে আমরা আগামী দিনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে, নার্সিং হোমে পৌঁছে দিতে চাই, এবং একাধিক বিদগ্ধ মিউজিশিয়ান, বোথ ইনস্ট্রুমেন্টাল এবং ভোকাল, অর্থাৎ যন্ত্রসঙ্গীত এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং কণ্ঠসঙ্গীত, তাদেরকে নিয়ে আমরা একত্রিত ভাবে সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের মাধ্যমে আগামী দিনে মিউজিক থেরাপির দ্বারা যাতে মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা যায়, আমাদের এটি একটি আন্তর্জাতিক কনসেপ্ট, এবং আমরাই কিন্তু টর্চ বেয়ারার হিসেবে আগামী দিনে এই মিউজিক থেরাপিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষ ব্যাপী। এবং অবশ্যই আপনারা জেনে ভালো লাগবে, জার্মান থেকে আমার বিশিষ্ট কয়েকজন অতিথি শিল্পী এসেছিলেন, সঙ্গীত রিসার্চ একাডেমির সাথে যুক্ত আমার বেশ কয়েকজন বন্ধু রয়েছেন, তারাও আমাদের সাথে রয়েছেন। তাদেরকে নিয়ে আমরা আগামী দিনে মিউজিক থেরাপি যাতে মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে, আমাদের এই কনসেপ্ট, আমাদের এই প্রয়াস, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যে আমরা পেলাম আজকে আপনাকে। আপনাদেরকেও অনেক অনেক প্রণাম, ধন্যবাদ, জয় হিন্দ।